স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। বাবা, আমার খুব ভয় লাগছে। ইনজেকশন নিলে খুব লাগবে। 10 বছরের ছেলের কথা শুনে বাবা বললেন, তুই না ছেলেদের ব্যথা লাগে না। মর্দ কো দর্দ নেই হতা। কিছুটা দূরে বসে আছে পৃথা। সবটা শুনে বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বলল, मर्द को भी दर्द होता है बेटा, তবে তুমি ভয় পেও না, একটু সামান্য লাগবে, তারপর ঠিক হয়ে যাবে। তোমার তো হাতটা অনেকটা কেটেছে, এই ব্যথাটা সহ্য করতে পারছো যখন, ইনজেকশনের ব্যথা কিছুই না তোমার কাছে। একটু শান্ত হয়ে বসো, কিচ্ছু হবে না। বলে নিজের জায়গায় ফিরে গেল পৃথা। ছেলেটি ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে বলল, আন্টি, আমার বেশি লাগেনি, অল্প একটু লেগেছে। তারপর হাসি মুখে বাবার হাত ধরে চলে গেল। পৃথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাড়িতে তারও একটি 7 বছরের ছেলে আছে, তাকে এখন থেকে বোঝাতে হয়, ছেলে হোক বা মেয়ে, ব্যথা পেলে কষ্ট পেলে সবারই কান্না আসে। কান্না কোনো দুর্বলতার প্রকাশ নয়। তার 7 বছরের ছেলে পার্থিবকে নিয়ে পৃথার অনেক স্বপ্ন। ছেলে ছাড়া তার যার কেউ নেই। কিছুটা দূরে বসে আছে কবির। কবির চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক। পৃথার এত সুন্দর করে বাচ্চা ছেলেটাকে বোঝানো বেশ ভালো লাগলো তার। পৃথার দিকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল সে। খোলা চুল, ছিপছিপে চেহারা, পরনে একটা অলিভ কালারের কুর্তি, চোখে মুখে বেশ একটা পজিটিভ ভাইব। কিছু মানুষকে দেখলে কিংবা তাদের কথা শুনলে মন এমনি ভালো হয়ে যায়। পৃথাও তাদের মধ্যে একজন। পিতাকে দেখতে দেখতে পায়ের চোটের কথা আর মনে নেই কবিরের। একটু আগে চোট পেয়েছে, যদিও কোনো রক্ত বের হয়নি, তবুও ফ্র্যাকচার হয়েছে কিনা একবার দেখে নেওয়া ভালো। পিতা ডক্টরকে রিপোর্টগুলো দেখাতে চেম্বারে ঢুকলো। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। ব্যাগের মধ্যে রিপোর্টগুলো ঢুকানোর সময় কবির চৌধুরীর নাম ধরে ডাকা হলো চেম্বারের ভিতরে যাওয়ার জন্য। এই মুহূর্তে কবিরের ড্রাইভারও একটা জরুরি কাজে বাইরে গেল। কবির দেওয়াল ধরে ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। পৃথা সেই দিকে চোখ যেতেই বলল, আরে দাঁড়ান দাঁড়ান, পড়ে যাবেন তো। বাড়ি থেকে কেউ আসেনি? চলুন, আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি। আপনি আমার হাতটা ধরুন। কবিরের হাতে পৃথার হাতে ছোঁয়া লাগতে কেমন যেন একটা লাগলো। এটাকে কি ম্যাজিক্যাল টাচ বলে? কবির পৃথার কথা মতো ওর হাত ধরে ধীরে ধীরে চেম্বারে ঢুকলো। ডক্টর পৃথাকে দেখেই বলল, ওনার বাড়ির কেস এসেছে, এক্ষুনি একটা এক্সরে করতে হবে। পৃথা বলল। কি কি করতে হবে বলুন, আমি করিয়ে নিয়ে আসছি। চেম্বার থেকে বেরিয়ে কবির বলল, আপনি আমার জন্য অসুবিধায় পড়ে গেলেন। আসলে আমার ড্রাইভার পুলিশ স্টেশনে গেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কারোর কিছু হয়নি, শুধু আমারই পায়ে একটু চোট লেগেছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে পৃথার অতীতের কথা মনে পড়ে গেল। একটু ধীরে চালাও সোহম, দেখছো না রাস্তাটা কত অন্ধকার। ওহো পৃথা, এত ভয় পেও না তো, কিচ্ছু হবে না। এখন যে আমার ভীষণ আনন্দ, আমি বাবা হতে চলেছি। তুমি ভুলে যাচ্ছ সোহম, আমিও মা হতে চলেছি। এই সময় কেউ এইভাবে বেপরোয়া ভাবে গাড়ি চালায়? সরি সরি, আমি আসতে চালাচ্ছি। একটু কাছে এসো, ওখানে একটা চুমু দিই। তুমি দেখে চালাও, দেখো তুমি ভুল সাইডে গাড়ি চালাচ্ছ। কোনো গাড়ি চলে এলে মুশকিল হয়ে যাবে। কিছু হবে না ডার্লিং, একটু এসো না কাছে। সোহম, সামনে তাকাও প্লিজ। তারপরে একটা জয় শব্দ। আর কিছু মনে নেই পৃথার। চোখ খুলেছিল হাসপাতালে। সেই অ্যাক্সিডেন্টে পৃথার গর্ভে থাকা পার্থিবের কিছু হয়নি, কিন্তু সহম মারা যায়। এক্সকিউজ মি, কিছু ভাবছেন আপনি? কবিরের কথায় সম্মতি ফিরল পৃথার। নিজেকে সামলে নিয়ে বলল, না না, কিছু ভাবিনি। চলুন আপনি ওই রুমে, ওখানেই এক্সরে হবে।
এক্স-রে রিপোর্ট ডক্টরকে দেখানোর পর জানা গেল তেমন কিছুই হয়নি, শুধু জোরে আঘাত লেগেছে। কদিন একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মেডিসিন শপে মেডিসিনগুলো নিয়ে কবিরকে সব বুঝিয়ে দিল পৃথা। কবিরের কাছে এই সময়টুকু যেন হঠাৎ গরমে কালবৈশাখীর আগমনের মতো। এমন এক শীতলতা সে পেয়েছিল অনেক বছর আগে মায়ের আশ্রয়ে। মা নেই আজ 30 বছর হলো। হঠাৎ করে সেই একই শীতলতা আজ এতগুলো বছর পর পেয়ে গেল যেন। কিছুক্ষণ পর ড্রাইভার এসে বলল। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। কবির বলল। ঠিক আছে, তুমি আগে ম্যাডামকে বাড়ি পৌঁছে দাও, তারপর আমাকে অফিসে নামিয়ে দিবে। পৃথা সাথে সাথেই বাধা দিয়ে বলল। না না, আমাকে পৌঁছে দেওয়ার দরকার নেই, আমি চলে যাব। আমার একটু কাজ আছে। আর আপনিও অফিসে না যেয়ে বাড়ি গিয়ে রেস্ট নিন। ডাক্তার কি বললেন মনে নেই? আপনার এখন রেস্টের দরকার। পৃথা কথাগুলো বলে একটু হেসে চলে গেল। কবির গাড়িতে গিয়ে বসতেই ড্রাইভার বলল। কোথায় যাব স্যার? কবির হাসি মুখে বলল। বাড়ি চলো, রেস্ট নিতে হবে। অফিসের কাজ এই কদিন রবিন সামলে নেবে। গাড়িতে যেতে যেতেই হঠাৎ কবিরের মনে পড়ল। এইসবের মাঝে মেয়েটার নাম ঠিকানা জানাই হলো না। কি করে খুঁজবে এখন সে? এতক্ষণের এই ভালো মুহূর্তটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। কোনোভাবেই কি আর তাকে খুঁজে পাওয়া যাবে না? বাড়ি ফিরতেই দারোয়ান বড় গেটটা খুলে দিল। বাড়ির সকলেই খবর পেয়ে গেছে কবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি করে ছুটে এলেন কবিরের সৎমা মালিনী দেবী। কবিরকে ধরে বাড়ি নিয়ে গেলেন। নিজের রুমে গিয়ে বেডের শোয়াতে মালিনী দেবী কবিরের মাথায় হাত বুলিয়ে দিলেন। কবির কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখার পর বলল। তুমি খেয়েছো? মালিনী দেবী বললেন। কি করে খাবো বাবা? রণবীর তোর অ্যাক্সিডেন্টের খবর দিল আমাকে। ও একটা জরুরি মিটিংয়ে আটকে গেছে, নয়তো ওর মন ছটপট করছে তোর জন্য। কবির ধীরে ধীরে বলল। আমি ঠিক আছি মা, তুমি খেয়ে নাও, আমি ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি। মালিনী দেবী খাবার নিয়ে এসে আগে কবিরকে খাইয়ে দিলেন, তারপর নিজে খেলেন। কবিরের মা মারা যাওয়ার পর কবিরের বাবা মালিনী দেবীকে বিয়ে করেন। তাদের আরেক সন্তানের নাম রণবীর। মালিনী দেবী দুজনকেই সমান ভালোবাসেন। কবির মালিনী দেবীকে পাওয়ার পর মাকে হারানোর কষ্টটা ভুলে গিয়েছিল। নিজের হাতটা আরো একবার দেখলো, গাড়ি চালাচ্ছিল। এই হাতে করেই হঠাৎ সামনে একটা গাড়ি চলে আসতেই সজোরে ব্রেক করছিল। কোনো রকমের বড় সড়ো অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে, কিন্তু পায়ে একটু মোচড় লাগে। তবে এটা তো নতুন কিছু নয়। এর আগেও তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জীবনে। কানের কাছে সে চিৎকারের শব্দ আর রাতের অন্ধকার আজও স্বপ্নে তাকে তাড়া করে বেড়ায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখার পর পৃথার কথা মনে পড়ল। এই প্রথম কাউকে দেখার পর এতটা ভালো লেগেছে। বারবার প্রার্থনা করলো আবার যেন পৃথার সাথে তার দেখা হয়। মা, তুমি কি ব্যস্ত আছো? না তো, কিছু বলবি আমায়? আমার রিপোর্টগুলো সব ঠিক আছে। তুমি তো আজ ডক্টর আঙ্কেলের কাছে গিয়েছিলে। হ্যাঁ সোনা, সব ঠিক আছে। তুমি আবার আগের মতো বাঁদরামি শুরু করতে পারবে। তবে এবার হাড় ভাঙলে ডক্টর আঙ্কেল বলেছেন বড় বড় ইঞ্জেকশন দেবেন 2 বেলা করে। এখন বলো না মা, হাত ব্যথাটা আমার এখনো মনে আছে। আচ্ছা সোনা বাবা, আর কিছু বলবো না। এসো আমার কাছে, এসো। স্কুলে কি হয়েছে আজ বলো। পার্থিব মায়ের সাথে গল্প করতে বসলো। পৃথা নিজের দরকারি কাজ ছেড়ে পার্থিবের কথা শুনতে লাগলো। কবির, তুই ঠিক আছিস বাবা? কদিন ধরে দেখছি তুই একদম চুপচাপ। না 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 মা, আমি ঠিক আছি। এই তো আজ থেকে অফিসে যাব। পাশ থেকে রণবীর বলল। তোমার বড় ছেলে একদম ঠিক আছে মা, আসলে তার রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। অলিভ কালারের কুর্তি পরা মেয়েটার নাম আর ঠিকানা জিজ্ঞাসা করেনি দাদা, তাই একটু মনটা খারাপ। কবির ধমক দিয়ে বলল। তুই চুপ করবি? মালিনী দেবী বললেন। কোন মেয়ের কথা বলছিস রণবীর? কবির সাথে সাথে এড়িয়ে যাওয়ার জন্য বলল। মা, এখনো পায়ে একটু ব্যথাটা আছে, আর বাইকে দুবাই যেতে হবে নেক্সট প্রজেক্টের জন্য। আমি যে একা একা কি করে সব সামলাবো? মালিনী দেবী কবিরের মাথায় হাত বুলিয়ে বললেন। এত চাপ নেওয়ার তোর কিচ্ছু নেই। আমি ম্যানেজারের সাথে কথা বলছি। এখন কোনো নতুন প্রজেক্ট নেওয়ার দরকার নেই। কবির বলল। না 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 মা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নিব। পাশ থেকেই রণবীর বলল। যত ভালোবাসা বড় ছেলের ওপর, ছোট ছেলের দিকে তো নজরও দাও না। মালিনী দেবী কবিরকে জড়িয়ে ধরে বললেন।
এই তো আমার প্রথম সন্তান, তুই তো তারপর এসেছিস। কবির মালিনী দেবীর সৎ ছেলে হলেও কোনো দিন মালিনী দেবীর থেকে কোনো অবহেলা পায়নি, বরং তার সবসময় মনে হয়েছিল মালিনী দেবী রণবীরের চেয়ে কবিরকে বেশি ভালোবাসেন। রণবীরও কবিরকে ভীষণ ভালোবাসে। কবির রণবীরের সাথে নিজের সব কথা শেয়ার করে। সেদিন ডক্টরের চেম্বারে কি ঘটেছিল সব জানিয়েছে। রণবীর সব শুনেই বলল, তুই চিন্তা করিস না দাদা, দুবাই থেকে ঘুরে এসে আমি মেয়েটির খোঁজে নিচ্ছি। আজ প্রায় 20 দিন হয়ে গেছে কবির বাড়িতেই বন্ধি। তবে আজ থেকে আবার অফিসে যাবে। অফিস থেকে ফেরার পথে যাবে সেই ডক্টরের চেম্বারে। যেভাবেই হোক মেয়েটিকে খুঁজতে হবে। এই 20 দিনেও যে ভুলতে পারিনি মেয়েটার চেহারা। নিশ্চয়ই ওখানে সিসিটিভি থাকবে, কিছু একটা পথ ঠিকই বেরোবে। পার্থিব, আজ আমার একটু কাজ আছে। স্কুল থেকে তোকে আজ অনন্যার মা নিয়ে আসবে। তুই এসে ওদের বাড়িতেই থাকবি। আমি তোর জামা প্যান্ট দিয়ে দেব অনন্যার মায়ের হাতে। আমার একটু কাজ আছে, ফিরতে রাত হবে। আমি আসার সময় তোকে নিয়ে আসবো। আচ্ছা মা, তাই হবে, তুমি চিন্তা করো না। তোমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, আমি অনন্যার বাড়িতে হোমওয়ার্ক করে নেব। পিতা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা কত বোঝে। এই বয়সের ছেলেদের মতো নয়। মাঝে মধ্যে খুব খারাপ লাগে। সোহম বেঁচে থাকলে পার্থিবের জীবনটা অন্যরকম হতে পারত। তবু পিতা ভীষণভাবে চেষ্টা করছে একসাথে পার্থিবের বাবা ও মা হয়ে ওঠার। পার্থিবকে ঘুম পাড়িয়ে সব ডিজাইন রেডি করেছে। এই ফ্যাশন ডিজাইন নিয়ে তার বরাবর খুব ইচ্ছে ছিল কিছু করার। সোহম বেঁচে ছিল যখন, তখনও ভীষণ সাপোর্ট করত পিতাকে, কিন্তু সেই সময় এতটা সুযোগ হয়নি। তবে ছেলেকে নিয়ে একা থাকতে গিয়ে বুঝেছিল একটা কাজের ভীষণ দরকার ওর। তাই তো এতটা স্ট্রাগল করার পর আজকে এই জায়গাতে আসতে পেরেছে। পিতার সব কিছু গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে বেরিয়ে গেল। স্যার, গাড়িটা আজ আমি চালাবো? কেন? আমি তো রোজ চালিয়ে নিয়ে যাই। না স্যার, তা নয়। আমি ভাবছিলাম যদি আপনার কোনো সমস্যা হয়। অ্যাক্সিডেন্টের পর থেকে তো গাড়িতে হাত দেননি আপনি। কবির গাড়ির স্টারিংয়ে হাত দিল, কানে চিৎকার ভেসে এলো। মনে হলো চারিদিকটা কেমন যেন সেই রাতের মধ্যে অন্ধকার হয়ে গেল। স্যার, আপনি ঠিক আছেন? কি হলো আপনার? ড্রাইভারের কথায় সম্মত ফিরল কবিরের। তারপর বলল, তুমি গাড়িটা চালাও। গাড়ির স্পিড ছুটে চলল। ড্রাইভার একবার কবিরের দিকে তাকিয়ে দেখলো, তখন সে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর কবির বলল, তোমার কি মনে হয় আমার একবার ওই পরিবারের খোঁজ করা উচিত? আমি যে রাতে ঘুমোতে পারি না, আমার চোখের সামনে এখনো সব ভাসছে। কেমন আছে সেই মেয়েটি যাকে আমি এই হাতে করে তুলে হসপিটালে নিয়ে গেছিলাম? সেদিন অন্ধকারে ভালো করে মুখটা অবধি দেখিনি। মেয়েটিও সেন্সলেস হয়েছিল। আর যিনি ডাইভ করেছিলেন তিনি তো সেখানে স্পট ডেড। আমি অন্যায় করছি, আমার ওখানে থাকা উচিত ছিল, কিন্তু মা আর ভাই মিলে আমাকে জোর করে ওখান থেকে নিয়ে চলে আসে। ড্রাইভার সবটা শুনেই বলল, আপনি এত ভাবছেন কেন স্যার? মেয়েটি বেঁচে আছে, সম্ভবত এই শহরেই আছে। রণবীর স্যার অ্যাক্সিডেন্টের পর মেয়েটির খোঁজ খবর রাখতো। যদিও মেয়েটি জানে না কার গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে সত্যি বলতে সেদিন তো দোষ ওদের গাড়িরও ছিল, ভুল সাইডে চালাচ্ছিল। আপনি এতটা ভাববেন না, আর নিজেকে অপরাধী মনে করবেন না। সেদিন তো বারণ করা সত্ত্বেও তো আপনি মেয়েটিকে হসপিটালে ভর্তি করেছিলেন। ওই অবস্থায় ছেড়ে তো আসেননি। দেখুন প্রীতা, আপনার ডিজাইন আমাদের ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। হ্যাঁ বলুন স্যার। এর আগেও আপনি আমাদের সাথে কাজ করেছেন, আর আপনার ডিজাইনের ওপর কাজ করে ফ্যাশন শো হয়েছে, সেখানে আপনার নামই নেওয়া হয়েছে। তবে এবার আমরা একটা প্রস্তাব রাখতে চাই। কি বলুন? আপনি আমাদের অফিসেই কাজ করবেন, একদম পার্মানেন্ট। আর আপনার কাজের নাম নেবে আমাদের কোম্পানি। আপনি যেমন টাকা পান সেরকমই পাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু ভেবে দেখে আমি জানাচ্ছি। সময় নেই বেশি আমাদের হাতে। আপনি চাইলে টাকার পরিমাণটা আমরা বাড়িয়ে দিতে পারি। টাকা দিয়ে আপনারা সব কিনতে পারবেন, কিন্তু কারো প্রতিভা নয়। পিতা বেরিয়ে গেল অফিস থেকে। আচ্ছা, এই শহরে কি কোথাও প্রতিভার কদর নেই?
সব কিছু টাকা দিয়ে কেনা যায়? কবির অফিসে এসে সমস্ত কাজ দেখাশোনা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ডক্টরের চেম্বারে ফোন করতেই জানতে পারলো চেম্বার এখন কদিন বন্ধ আছে। এটা শোনার পরে কবি যেন ধৈর্য হারিয়ে ফেলল। মেয়েটির সাথে কি তারা দেখা হবে না? ঈশ্বরের কাছে প্রথম কিছু নিজের জন্য চেয়েছিল, তা কি পূরণ হবে না? ম্যানেজার কবিরের কেবিনে এসে বলল। স্যার, কবির বলল। হ্যাঁ বলুন। ম্যানেজার বলল। আপনার সাথে একটু জরুরি দরকার ছিল। কবির বলল। ঠিক আছে বলুন। ম্যানেজার বলল। আসলে এখন মার্কেটে একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে খুব নাম করেছে। মেয়েটির নাম পৃথা রায়, কিন্তু আমি খবর নিয়ে দেখেছি উনি কারোর হয়ে কাজ করেন না, উনি নিজের মতো কাজ করেন। এরকম একজন প্রতিভাকে যদি আমরা আমাদের অফিসে পাই তাহলে ভীষণ ভালো হবে। উনি স্বতন্ত্র কাজ করবেন, নাম ওনারই থাকবে, কিন্তু আমাদের জন্য করবেন। আপনি যদি বলেন তাহলে আমি একবার কথা বলতে পারি। কবির বলল। আপনি এতদিন এই অফিসে কাজ করছেন, ভালো মন্দ আপনি আমার থেকে বেশি বুঝবেন। পৃথার মন এমনিতেই খারাপ এই মুহূর্তে। এই গরমে আরো যেন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে তার। রাস্তার ভাবঘুরের মতো হেঁটে চলছে। ব্যাগের মধ্য থেকে ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই। হ্যালো, পৃথা রায় বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আমি চৌধুরী ইন্ডাস্ট্রির ম্যানেজার বলছি। আপনি একবার আমাদের অফিসে আসতে পারবেন এখন? স্যার কথা বলতেন একটু কাজের ব্যাপারে। আপনার স্যারকে বলুন কথা বলতে হলে উনি নিজে এসে আমার সাথে কথা বলবেন, আমি যেতে পারবো না। ফোনটা রেখে দেয় পৃথা। মনে মনে খুব রাগ হয়, কাউকার বিশ্বাস হয় না ওর। ম্যানেজার ফোনটা রেখেই মন খারাপ করে সবটা জানালো কবিরকে। কবির বেশ রেগে গেল। এত কিসের অ্যাটিটিউড ওনার? ঠিক আছে, ওনাকে বলে দিন চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক কবির চৌধুরী ওনার সাথে দেখা করতে চান এই মুহূর্তে। কোথায় যেতে হবে জিজ্ঞাসা করে নিন, আমি সেখানেই যাব। আমিও দেখতে চাই এই মেয়েটির এত কিসের অ্যাটিটিউড। কবির বেশ রেগে বলল। ম্যানেজার আবার পৃথাকে ফোন করে পৃথার কথা মতো সবটা জানায়। পৃথা ফোনটা রাখার কিছুক্ষণ পর ম্যানেজারের ফোনে একটা রেস্টুরেন্টের নাম আর বুকিং করা টেবিল নাম্বার মেসেজ করে জানিয়ে দিল। কবি সেই ঠিকানায় গেল। মনের মধ্যে বেশ রাগ হচ্ছে, কিন্তু সেই রাগটা কি শুধু পৃথা রায়ের অ্যাটিটিউডের জন্য, নাকি সেদিন ডক্টরের চেম্বারে দেখা হওয়া মেয়েটির খোঁজ না পাওয়ার জন্য? বুকিং করা টেবিলের কাছে যেতে চমকে উঠল মেয়েটিকে দেখে। এই তো সেই মেয়েটা যাকে ডক্টরের চেম্বারে দেখেছিল। মনের মধ্যে আবারও সেই শীতল বাতাস বয়ে গেল। আবারও একটু কাছে গিয়ে কবির বলল। আপনি পৃথা রায়? আরও একটু কাছে গিয়ে কবির বলল। আমি কবির চৌধুরী। ফোনটা থেকে মুখ তুলে পৃথা চিনতে পেরে কবিরকে বলল। আপনি তো দেখছি কথা শোনেন না মশাই। সেদিনই আপনাকে বলা হলো রেস্ট নিতে, আর আপনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। পৃথা চুপ করে গেল, তাকিয়ে থাকলো কবিরের দিকে। কবির সেদিনের মতো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পৃথার দিকে, আর মনে মনে শাহরুখ খানের ওম শান্তি ওমের সেই ডায়লগটা ভাবতে লাগলো। ये होते हाय अगर किसी चीज को दिल से चाहो तो पूरे कायनात उसे तुमसे मिलने की कोशिश में लाग जाती है। আচ্ছা ভিতা, আলাপ করে দিই। উনি হলেন আমাদের অফিসের ম্যানেজার মিস্টার সেনাল। আপনার কোনো কিছু দরকার হলে আপনি এনার সাথে কথা বলে নেবেন, আর আপনি এখানে নিজের মতো করে কাজ করুন, আপনার কোনো সমস্যা হবে না। আর একজনের সাথে আলাপ করানো বাকি আছে, আমার ভাই রবিন। ও এখন দুবাই আছে, ফিরলে আলাপ করিয়ে দিব। পৃথার সাথে কাজের বিষয়ে সমস্ত কথা বলে নিজের কেবিনে চলে গেল কবির। কিছুক্ষণ পর ম্যানেজার কবিরের কাছে গিয়ে বলল। স্যার, এই ম্যাজিকটা হলো কিভাবে? কাল তো দুজনেরই রেগেছিলেন। ওনার সাথে যখন কথা হলো তখন মনে হলো উনি রেগে আছেন, আর আপনিও রাগ করে ওনার সাথে দেখা করতে চলে গেলেন। তারপরে আজ আপনারা হেসে হেসে কি সুন্দর কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কবির ম্যানেজারের কথা শুনে হ হ করে হেসে উঠল। তারপর বলল। সে অনেক বড় কাহিনী, তবে এইটুকু জেনে রাখুন পৃথা রায় আমার পরিচিত। গতকাল কবিরের রাতে ঘুম হয়নি। পৃথার সাথে দেখা করার পর মনে এক আলাদা ভাল লাগা রয়ে গেছে।
প্রতিদিন এই অফিসে পৃথার সাথে তার দেখা হবে, এটা ভেবে ওর মন খুশিতে ভরে যাচ্ছে। ভাই যদি জানতো ব্যাপারটা খুব খুশি হতো, কিন্তু ওকে এখন জানানো যাবে না, সারপ্রাইজ দিতে হবে। গতকাল একে অপরের পরিচয় পেয়ে কিছুটা লজ্জা পেয়েছিল পৃথা। আসলে ওর এভাবে রাগ দেখিয়ে ফোনে ম্যানেজারের সাথে কথা বলা উচিত হয়নি। কি ব্যাপার কবির, এই কয়দিন বেশ তোমাকে হাসি খুশি দেখাচ্ছে। কবির কিছুটা লাজুক হয়ে বলল। না 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 মা, তেমন কিছু নয়। মলিনী দেবী বললেন। কি নাম মেয়েটা? কবির বলল। কোন মেয়েটার? কার কথা বলছো তুমি? মলিনী দেবী বললেন। তুই ভুলে যাস না আমি তোর মা, আমার কাছে কোনো কিছু লুকাতে পারবি? বল না বাবা, মেয়েটার নাম কি? কবির সাথে সাথে বলল। পৃথা আমাদের অফিসে এই কয়দিন হলো জয়েন করেছে। এই কয়দিনের পরিচয় তো তোর কাউকে এতটা ভালো লাগার কথা নয়, নিশ্চয়ই তুই আরো আগে থেকে ওকে জানিস। আমি ওকে প্রথম দেখেছিলাম ডক্টরের চেম্বারে। ও যখন আমার হাতটা ধরে চেম্বারে নিয়ে গেল, তখনই মনে হলো এই স্পর্শটা আমার পরিচিত। আমি যেন ওকে অনেক আগে থেকে চিনি। মা, আজ অব্দি আমার এমন কোনোদিন হয়নি। এই প্রথম কারোর সাথে দেখা হওয়ার পর মনে হলো কেমন যেন একটা অনুভব হচ্ছে। এটাই কি ভালোবাসা মা? ও বাবা, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার ছেলেটা তাহলে প্রেমে পড়েছে। আমি কালই অফিসে যেয়ে ওকে দেখে আসবো। না 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 মা, এখনই না, পরে। আগে আমি ওর সাথে কথা বলি, ওকে জানি চিনি, তারপর কথা এগোবো। পার্থিব মায়ের কোলে মাথা রেখেই বলল। তাহলে মা, আজ থেকে তুমি 10টার সময় অফিসে যাবে। পৃথা বলল। হ্যাঁ রে, তোকে কিছু কাজ এবার নিজেকে করতে হবে, আর সন্ধ্যাবেলা আমি এসে তোকে পড়াতে পারবো। আমাকে এদিক ওদিক আর ছুটতে হবে না, এবার সব কিছু সময় ধরে হবে। পার্থিবের মনে এখন এক আলাদা আনন্দ। মাকে জড়িয়ে ধরলো। মা ছাড়া তার আর কেউ নেই। জন্মের পর থেকে দেখেছে মা একা হাতে সব সামলিয়েছে। প্রায় দিনে তার মা তার বাবার গল্প বলে। পার্থিবের কাছে তার বাবা যেন গল্পের মতো, যার কথা শুনতে ভালো লাগে, অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না। বাকি বন্ধুদের মতো তার বাবা তাকে স্কুল থেকে আনতে যায় না, পার্কে নিয়ে যায় না, খেলতে নিয়ে যায় না। আর যদি তার বাবা বেঁচে থাকতো, তাহলে সে তার নতুন আঁকা ছবিগুলো দেখাতো। পার্থিবকে স্কুলে পৌঁছানোর জন্য অটো ধরল পৃথা। কবির গাড়ি থেকে দেখতে পেয়ে সেই অটো তার পিছু নিল। স্কুলের কাছে এসে অটো থেকে নামতেই কবিরও গাড়ি থেকে নামলো। পৃথা কবিরকে দেখতে পেয়ে বলল। কবির স্যার, আপনি এখানে? কবির কিছুটা হকচকি গেল, নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল। এই, এদিকে একটু কাজ ছিল। আপনি এখানে কি করছেন? তখন পার্থিবকে দেখে বলল। এই যে, ছেলেকে স্কুলে দিতে এসেছিলাম, এবার অফিসে যাব। পার্থিব হাসি মুখে বলল। হ্যালো আঙ্কেল। কবির চুপ করে দাঁড়িয়ে রইল। তার যেন পা মাটি থেকে সরে গেছে। পৃথা মেরেট, অথচ সে জানে না নিজেকে কেমন যেন মনে হতে লাগলো। পৃথা স্কুল থেকে বেরিয়ে এসে বলল। একি স্যার, আপনি এখনো যাননি? কবিরের কানে কোনো কথা প্রবেশ করো না। পৃথা আরো কিছুটা কবিরের কাছে এগিয়ে গিয়ে বলল। স্যার, আপনি ঠিক আছেন? কবিরের সম্মতি ফিরল, নিজেকে সামনে নিয়ে বলল। আমি ঠিক আছি। অফিসে যাবেন তো? চলুন, আমিও যাচ্ছি, একসাথে যাওয়া যাক। পৃথা প্রথমে রাজি না হলেও পরে 2-3 বার কবির বলার পর গাড়িতে উঠে বসত। গাড়িতে কবির একদম চুপচাপ থাকলো। মনে হলো কেউ যেন ওর থেকে সব কথা কেড়ে নিয়েছে। পৃথা নিজের প্রেজেন্টেশনে আরো একবার চোখ বুলিয়ে নিচ্ছে। কবির নিস্তব্ধতা ভেঙেই বলল। কি নাম আপনার ছেলের? পার্থিব। আমি জানতামই না আপনি মেরিড। সংসার আর অফিস সবকিছু একসাথে কিভাবে ম্যানেজ করে? মাঝে মাঝে একটু কষ্ট হয় ঠিকই, তবে আমি আমার কাজগুলো ভীষণ এনজয় করি। সত্যি বলতে আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই। হাঁপিয়ে যান না? মানে সবকিছু এত চাপ, তার মাঝে দম বন্ধ লাগে না? কাজের মধ্যে না থাকলে দম বন্ধ লাগে। সব একা হাতে সামলানোর অভ্যাস আছে আমার। একা হাতে কেন? হাজবেন্ড আছেন তো সাথে? সাথে নেই, শুধু মনের মধ্যে আছে। মানে আমি ঠিক বুঝলাম না। উনি মারা গেছেন 7 বছর আগে, কার অ্যাক্সিডেন্টে।
কথাটা শুনে কবিরের হাত কাঁপতে লাগলো। অতীতের সেই স্মৃতি আবারও ফিরে এলো তার কাছে। গাড়ির মধ্যে দুজনে চুপ করে রইলো। অফিসে পৌঁছানোর পর কবির নিজের কেবিন থেকে আর বেরোলো না। বারবার তার মনে হতে লাগলো সেই রাতের কথা। তারা নিশ্চয় হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। হাজব্যান্ডও ওখানে স্পট ডেট, কিন্তু তার ওয়াইফ বেঁচে ছিলেন। কবির কোনো কাজে মন বসাতে পারল না। পৃথা আজ তার হাজব্যান্ডকে হারিয়ে একা হাতে সব সামলাচ্ছে। কতটা একা সে! হয়তো সেই মেয়েটাও পৃথার মতো একা হাতে সব সামলাচ্ছে। সেভাবেই হোক তার সাথে দেখা করতে হবে। কেমন আছে জানতে হবে। কবিতাকে যেভাবেই হোক হেল্প করতে চায়। এইসব ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। পৃথা কবিরের কেবিনে এসেই বলল, মে আই কাম ইন স্যার? কবির সাথে সাথেই বলল, হ্যাঁ আসুন। কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? পিতা কিছুটা তাড়াহুড়োর মধ্যে বলল, স্যার আমাকে একবার বাড়ি যেতে হবে। কবির বলল, কি হয়েছে আমাকে বলুন। পিতা বলল, আমার ছেলের পার্থিবের কিছু হয়েছে মনে হয়, প্রতিবেশী ফোন করেছিল। গাড়ি করে কবির পিতাকে নিয়ে বেরিয়ে গেল। তাড়াতাড়ি পৌঁছে গেল সেখানে। সবাই মিলে জল দিচ্ছে কবিরের কপালে আর মাথায়। অল্প একটু চোট পেয়েছে। খেলতে খেলতে এমন বিপত্তি হয়েছে। পিতা ভীষণ ভয় পেয়ে গেছে, কিন্তু কবির সবটা নিজ হাতে সামলে নিল। ফোন করে ডক্টরকে ডাক দিল, মেডিসিন সব নিজে নিয়ে এলো। এই প্রথম পিতার বাড়িতে ঢুকলো কবির। কি সুন্দর সিমসাম সাজানো, মার ছেলের হাসি মুখের ছবিটা চারিদিকে দেওয়ালে টাঙানো। দেখে বুঝতে পারা যায় দুজন দুজনকে আগলে ধরে বেঁচে আছে। কবির পার্থিবের কাছে গিয়ে বলল, হাই চ্যাম্প, খুব ব্যথা করছে? পার্থিব ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না। কবির ওর পাশে বসে বলল, পার্থিব আমি যখন ছোট ছিলাম পায়ে দিন ক্ষত নিয়ে বাড়ি ফিরতাম। মা বলতো পায়ে বেড়ি দিয়ে ঘরে রেখে দিব। বাবা বলতো এখনকার ক্ষত ভবিষ্যতে শক্তি হয়ে উঠবে। আমার বেস্ট ফ্রেন্ড কে ছিল জানো? ধীরে ধীরে জিজ্ঞাসা করলো। কে? কবির বলল, আমার ভাই। একদিন আমার ভাইকে আমি তোমার সাথে আলাপ করিয়ে দিব। ও ভীষণ দুষ্ট আর চঞ্চল। পার্থিব বলল, আমার থেকেও বেশি? কথা শুনে কবির জোরে জোরে হেসে উঠল। পার্থিবও হাসছে। কফি দিতে এসে পিঠা দুজনের হাসি দেখে দাঁড়িয়ে গেল। কি সুন্দর দুজনের বন্ধুত্ব হয়ে গেছে। পরের দিন অফিসে গিয়ে কবি দেখলো পিঠা ঠিক সময়ে অফিসে এসে কাজগুলো শুরু করে দিয়েছে। কবির পিঠার কাছে গিয়ে পিঠার খবর নিয়ে নিজের কেবিনে চলে গেল। মনে মনে ভাবলো, আমার অনুভূতি মিথ্যা নয়। আমি পিঠার পার্থিবের জগতে একটু আশ্রয় পেতে চাই। অনেকদিন পর রণবীর ফিরে এলো অফিসে। দুবাই থেকে এসে শুনেছে মায়ের কাছে কবিরের ব্যাপারে। রণবীর ভীষণ খুশি যে মেয়েটিকে তাদের ভালো লেগেছে। সে এখন তাদের অফিসে জয়েন করেছে। অফিসে এসে কবির কেবিনে গিয়ে বলল, কাজটা যাক, আগে চল আলাপ করাবি। আমি দেখতে চাই কে সে লাকি গাল যে আমার দাদার মনে জায়গা করে নিয়েছে। কবির ওকে থামানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। বাধ্য হয়ে পিঠার কাছে নিয়ে গেল রণবীরকে। পিঠা তখন কাজে ব্যস্ত। কবির গিয়ে বলল, পিঠা, আমি বলেছিলাম না আমার ভাইয়ের সাথে আলাপ করে দিব? এই যে আমার ভাই রণবীর। পিঠা রণবীরকে দেখিয়ে বলল, হ্যালো রণবীর স্যার। রণবীর পিতাকে দেখে চমকে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিল। হ্যালো বলে বেরিয়ে গেল। কবির বাহিরে এসে বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? কেমন লাগলো পিতাকে? রণবীর বলল, দাদা তোর সাথে আমার কিছু কথা আছে পিথির ব্যাপারে। আমি জানি তুই কি বলবি। ওর একটা ছেলে আছে, এই তো? আমি সবটা জানি। আর জানিস ওর হাজবেন্ড নেই, উনি কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। রণবীর আর কোনো কথা বলল না। চুপ করে দাঁড়িয়ে মনে মনে ভাবল, আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে পিথির হাজবেন্ড। একটা অজানা ভয় গ্রাস করলো রণবীরকে। পিতা যদি এই সত্যিটা জানতে পারে, তাহলে কবিরকে কোনোদিনও তার মনে জায়গা দিবে না। এমন কোনো জায়গা আছে যা তোমার যাওয়ার খুব ইচ্ছে? কবির আঙ্কেল, আমি গ্রামে যেতে চাই। মায়ের মুখে গ্রামের অনেক গল্প শুনেছি, আমার খুব যেতে ইচ্ছে হয়, কিন্তু আমাদের তো গ্রামে কেউ নেই, আর মায়েরও সময় হয়ে ওঠে না। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে 10-12টা দেশের নাম করে বলতো আমি এই দেশগুলোতে যাব, কিন্তু তুমি গ্রাম ঘুরতে চাও। ভালো লাগলো শুনে। আমি প্রমিস করছি তোমায় আমি একদিনের জন্য হলেও গ্রামে ঘুরতে নিয়ে যাব। সত্যি বলছো তো আঙ্কেল? একদম সত্যি। আমি যখন বড় হবো আঙ্কেল, তখন মায়ের যে জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছা আছে, আমি সেসব জায়গাগুলো মাকে ঘুরিয়ে নিয়ে আসবো। মাকে কখনো একা ফিল করতে দেবো না। আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে? তুমি যাবে আমাদের সাথে? আচ্ছা নিয়ে যাবো তোমাকে। আমি তোমাকে কিছু দেখাতে চাই।
দেখাও। এই দেখো আমি ছবিগুলো এঁকেছি। বাহ, দারুণ হয়েছে তো। আচ্ছা, তোমার আর কিছু উইশ আছে? আমার একটা রিমোট কন্ট্রোল প্লে টয় নেওয়ার খুব ইচ্ছে, আমার সব বন্ধুদের আছে। চলো, আজই তোমার সেই উইশ পূরণ করছি। তুমি কিনে দিবে? না থাক, মা বকবে। মা জানতে পারবে না, তুমি ওটা লুকিয়ে রাখবে। টয় কেনার পর দুজনে মিলে আরো কিছুক্ষণ সময় কাটালো। কবিরের খেয়াল হলো সে পিতাকে পাওয়ার জন্য পার্থিবের সাথে বন্ধুত্ব করেনি। সে পার্থিবের মধ্যে নিজের শৈশবকে দেখতে পাচ্ছে। পার্থিব যেমন ওর বাবাকে হারিয়েছে, সেও তো ছোটবেলায় মাকে হারিয়েছে। এটা ঠিক যে মালিনী দেবী সৎ মা হলো তাকে এত আপন করে নিয়েছে, ভালোবেসেছে। কাবরি তো পার্থিবকে খুব ভালোবাসে। কাবরি তো পারবে ওর বাবা হয়ে উঠতে। কি হলো আঙ্কেল, কি ভাবছো? তুমি অফিসে যাবে না? অফিসে এখন তোমার মা আছে, সব কাজ সামলে নেবে। আর আমার ভাইও আছে, আমি এখন তোমার সাথে আড্ডা দিই। তুমি যে রোজ আমার সাথে দেখা করতে আসো, আমার ভালো লাগে। আমি আসবো রোজ। পরের দিন অফিসে পৃথা রেগে ঢুকলো। কিছুক্ষণ পর কাবির কেবিনে গিয়ে বলল, স্যার, আপনার সাথে আমার একটু দরকার আছে। কেবিনে উপস্থিত ছিল রণবীর। চুপচাপ সে বেরিয়ে গেল, কিন্তু মনে একটা ভয় কাজ করছিল। পৃথা কোনোভাবে কিছু জানতে পারেনি তো? দাদার সাথে এ ব্যাপারে কথা বলার কোনো সুযোগ হচ্ছে না। হ্যাঁ পিতা, বলুন। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি প্লিজ আমার ছেলেকে কোনো কিছু গিফট দেবেন না। আমি কোনো গিফট দেইনি, ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, তাই সেজন্য ভালোবেসে কিনে দিয়েছি। ভালোবেসে পাশে থাকলেই হবে, তার জন্য কোনো গিফটের দরকার নেই। এই নিন টাকাটা, আর ভবিষ্যতে এমন আর করবেন না। আমি আমার উপার্জন থেকে আমার ছেলেকে কিনে দিতে পারি। পৃথা টাকাটা দিয়ে নিজের কেবিনে চলে গেল। রণবীর কবিরের কাছে এসে পুরোটা শুনলো, তারপর বলল, তুই একদিন একটু চুপচাপ থাক, এই ব্যাপারগুলো ভুলে যা, মনে রাখিস না। কবির সাথে সাথেই বলল, ভাই বিশ্বাস কর, আমি পিতাকে পাওয়ার জন্য পার্থিবকে ইউজ করছি না। আমি ওই বাচ্চা ছেলেটাকে ভীষণ ভালোবাসি। রণবীর বলল, আমি তোকে ভালো করে চিনি দাদা, তুই এই ধরনের কাজ করার মানুষ না। একটু চুপ করে থাক এই কয়দিন। সকাল থেকেই কবিরের শরীরটা ভালো নেই। কাল পৃথাকে যতটা পেরেছে এড়িয়ে গেছে। পার্থিবের সাথেও দেখা করতে যায়নি। মনটাও ভালো নেই তার। একটু পরে মালিনী দেবী ডক্টরকে নিয়ে কবিরের রুমে গেলেন। কবিরকে চেক আপ করার পর ডক্টর বাবু বললেন, এত স্ট্রেস নিচ্ছেন কেন? প্রেশার তো অনেকটাই হাই হয়ে গেছে। মালিনী দেবী সব শুনে রণবীরকে ডেকে পাঠালেন। রণবীর কবিরের রুমে আসতেই তিনি বললেন, এই কয়দিন কবির এখন অফিসে যাবে না, বাড়িতে রেস্ট নেবে। সব কাজ তুই দেখাশোনা করবি। পৃথার মনে হলো এইভাবে কড়া ভাষায় কথাটা না বললেও হতো। কবির স্যার এমনিতেও বেশ বুদ্ধিমান মানুষ। ওনাকে যদি ধীরে সুস্থে ব্যাপারটা বোঝানো যেত, তাহলে উনি বুঝে যেতেন। এতদিন তো পৃথা একা হাতে ছেলেকে বড় করেছে, ছেলের সব আবদার মিটিয়েছে। কেউ এগিয়ে আসেনি, কেউ পার্থিবের মাথায় হাত বুলিয়ে দেয়নি। পৃথা দুনিয়ার সাথে লড়াই করেছে একা, কাউকে কাউকে সাথে পায়নি। ও জানে বাকি পথটা ওকে একা চলতে হবে, তাই ওর ভয় হয়। রণবীর স্যার একা এলেন অফিস? কবির স্যার তো আরও আগে চলে আসেন। কাজ করতে করতে বারবার কবির স্যারের কেবিনের দিকে তাকাচ্ছিল পৃথা। রণবীর সেটা খেয়াল করলো। দুপুরের দিকে মেঘ ঘনিয়ে এলো। পৃথা রণবীরের কেবিনে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন পৃথা। এই ফাইলগুলো একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে, বসুন। আপনি কেমন লাগছে এখানে কাজ করতে? 3 মাস হলো এখানে জয়েন করেছি, বেশ ভালোই লাগছে। একটা কথা জিজ্ঞেস করব আপনাকে? হ্যাঁ বলুন। কবির স্যার আজ এলেন না কেন অফিস? দাদার শরীরটা খুব খারাপ, বোধহয় কোনো কিছু নিয়ে চিন্তা করছে সারা রাত। প্রেশার ভীষণ হাই হয়ে গেছে। ও, আমি জানতাম না, তাই জিজ্ঞেস করলাম। রণবীর খেয়াল করলো পৃথার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। একটু ফাঁকা হতেই কবিরকে ফোন করতে গিয়ে দেখলো তার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। অফিসের ফোন থেকে কোনো দরকার ছাড়া কবিরকে ফোন করা ঠিক মনে হলো না তার। জানলার দিকে গুমোট কালো মেঘের দিকে চেয়ে থাকলো পৃথা। কবিরের ফোনে একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। ফোনটা কবির রিসিভ করতেই, হ্যালো আঙ্কেল, আমি পার্থিব। হ্যাঁ বলো, কি হয়েছে?
আঙ্কেল মায়ের ফোনটা সুইচ অফ বলছে। আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কিন্তু আমার বাইরে ভীষণ মেঘ করেছে। আমার ভয় লাগছে। তুমি কোথায় আছো? আমি স্কুলে আছি, সময় বাড়ি চলে গেছে। ওখানেই থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল কবির। তার মাথায় এখন একটা চিন্তা, সেটা শুধু পার্থিবকে নিয়ে। স্কুলে গিয়ে নিজের পরিচয় দিয়ে পার্থিবকে নিয়ে বাড়ি গেল। পার্থিবের কাছে বাড়ির একটা চাবি আছে। পার্থিব মেয়ে গেলে ভীষণ ভয় পায়, তাই ধীরে ধীরে বলল, মা না আসা অব্দি তুমি এখানে থাকবে আঙ্কেল? আমার খুব ভয় হচ্ছে। ভয় কিসের? আমি তো আছি, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। পিতা অফিসের কাজ সেরে বাড়ি ফিরল সন্ধ্যার দিকে। বিকেলে ঝড় বৃষ্টি দেখে বহুবার পার্থিবের কথা মনে হয়েছিল। ফোনটাও সুইচ অফ হয়ে গিয়েছিল, তাই অফিস থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুরে ফিরেছে সে। সেই কাবিরকে দেখে অবাক হয়ে গেল। এরপর পার্থিব সমস্ত ঘটনাটি বলল। পিতা নিজের কাছে নিজেই লজ্জায় পড়ে গেল। এই মানুষটার সাথে সে খারাপ ব্যবহার করেছে। কাবির পার্থিবের দিকে তাকিয়ে বলল, এবার আমি আসি, আর কোনো ভয় নেই। পিতা বলল, একটু বসুন প্লিজ, আমি কফি করে নিয়ে আসছি। একটু বসুন প্লিজ। কপিটা দেওয়ার পর পিতা বলল, ব্ল্যাক কফি দিলাম। প্রেশার হাই হলো কি করে? কাবির অন্যদিকে তাকিয়ে বলল, প্রেশার আমাকে বলে হাই হয়নি, তাই আমি জানি না। পিতা এবার কবিরের দিকে তাকিয়ে বলল, স্ট্রেস তো আপনি নিচ্ছেন, কিসের এত স্ট্রেস বলুন তো আপনার? কবির অন্যদিকে তাকিয়ে বলল। আপনি বুঝবেন না। পিতা একটু নরম স্বরে বলল, কালকের ব্যবহারের জন্য সরি। আমার এতটা রেগে কথাগুলো বলা উচিত হয়নি। কি করব বলুন তো, আমাদের কেউ নেই, আমরা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছি, তাই ভয় লাগে। প্লিজ ক্ষমা করে দিন, আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত। কবির এবার পিতার দিকে তাকালো, তারপর নরম স্বরে বলল, একটা শর্তে ক্ষমা করতে পারি। পিতা অবাক হয়ে বলল, কি শর্ত? আমার আর পার্থিবের বন্ধুত্বের মাঝে আপনি ঢুকবেন না। তিনজনে হ হ করে হেসে উঠল। কবির চলে যেতে পিতা বলল, জানো মা, কবির আঙ্কেল খুব ভালো। আমি আঙ্কেলকে আমার সব আঁকা ছবিগুলো দেখিয়েছি। কেটে গেল আরো কয়টা মাস। আজ কবির একটু দেরি করে অফিসে ঢুকলো। ফোনটা চেক করতে করতে হাসির শব্দ শুনে ফোন থেকে তার দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকাতে অবাক হয়ে গেল। সামনে মালিনী দেবী, রণবীর আর পৃথা নিজেদের মধ্যে হাসাহাসি করছে। কাবিরের মনে হলো কি সুন্দর যেন একটা মুহূর্ত। সামনে তার প্রিয় মানুষগুলো, শুধু পার্থিব নেই এখানে, ও থাকলে ফ্যামিলি কমপ্লিট। হঠাৎ মনটা কেমন যেন করে উঠলো কাবিরের। এইসব কিছু সত্যি হবে তো তার জীবনে যে ভালো কিছু হয়নি কোনোদিনও, নাকি এটা কোনো ঝড়ের পূর্বাভাস? সব ভেঙে যাবে না তো? মালিনী দেবীর কথায় সম্মতি ফিরল কবিরের। কি রে, তুই এখানে ট্যাচু হয়ে দাঁড়িয়েছিস কেন? এখানে আয়। পিতা তাড়াতাড়ি ফাইলটা কবিরের কাছে নিয়ে গিয়ে বলল, দেখুন ম্যাডামের হাতের লেখাটা কত সুন্দর। কবির এই হাতের লেখা আগেও দেখেছে। সত্যি মালিনী দেবীর হাতের লেখা ভীষণ সুন্দর। পাশ থেকে মালিনী দেবী বললেন, পৃথা, আমি তোমায় আমাকে কি বলে ডাকতে বলেছিলাম? পিতার সাথে সাথে কান ধরে বলল, সরি আন্টি, আর ম্যাডাম বলবো না। পিতা রণবীর কাজের ব্যাপারে কথা বলতে লাগলো। মালিনী দেবী কবিরের কাছে এসে বলল, আমার বৌমাকে আমি দেখে নিলাম, আমার পছন্দ হয়েছে। এবার বাকি কথা তুই শুরু করবি নাকি আমি? কবির সাথে সাথে বলল। না না না, তুমি কিছু বলবে না। কথাটা পিতার কানে যেতেই পিতা বলল, কি হয়েছে? কবির এড়িয়ে যাওয়ার জন্য বলল, আপনি কাল কি যেন বলছিলেন পোশাক তৈরির ব্যাপারে? পিতা বলল, হ্যাঁ, আমি বলছিলাম গ্রামের দিকে কিছু মেয়েরা পোশাকের উপর সুতোর সুন্দর কারুকাজ করে। আমরা চাইলে ওই মেয়েদের নিয়ে কাজ করতে পারি, এতে তাদেরও লাভ হবে, আর আমাদের মডেলরা ওই সব পোশাক পরলে একটা স্বদেশি ব্যাপার থাকবে। সব কিছু এই দেশেই তৈরি হবে যেহেতু। আমি কয়েকটা ডিজাইন বানিয়েছি, আপনারা একটু দেখে নিন। কবির বলল, ডিজাইন নিয়ে কোনো কথা হবে না, এটা তো চোখ বন্ধ করে আপনার উপর ছেড়ে দেওয়া যায়, কিন্তু যারা এই কাজ করবেন তাদের সাথে একটু কথা বলতে হবে। পিতা বলল, আমি যদি গিয়ে কথা বলি তাহলে হবে? আসলে এই জায়গাটা গ্রামের দিকে, শহর থেকে অনেক দূর। মালিনী দেবী সাথে সাথে বলল, তাহলে কবিরও সাথে যাক, তোমাকে একা একা যেতে হবে না। তোমরা বরং কালই চলে যাও, কাল রবিবার, ছুটির দিন।
রানবীরও মায়ের সাথে সাথেই বলল। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। পৃথাও রাজি হলো। কিছুক্ষণ পর কাবির পৃথার কাছে গিয়ে বলল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। বলছি, জায়গাটা কি একদম গ্রামের মধ্যে? হ্যাঁ, কেন? কোনো অসুবিধা আছে আপনার? একটা অনুরোধ ছিল আমার, রাখবেন? অনুরোধ? কি? পার্থিবকেও আমাদের সাথে নিয়ে যাব। কাল তো রবিবার, ছুটি। আচ্ছা বেশ। কাবির মনে মনে খুব খুশি হলো। পার্থিবকে প্রমিস করছিল তাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে, সেটা সত্যি হতে চলেছে কাল। সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল কবির। গন্তব্য পৃথার বাড়ি। ওখান থেকে পৃথা আর পার্থিবকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সকালবেলায় মালিনী দেবী একবার ডেকে পাঠালেন কবিরকে। কবির তার কাছে যেতেই তিনি বলল, তুই তো আগে বলিসনি পৃথার একটা ছেলে আছে। তাতে কি হয়েছে মা? ওর হাজবেন্ড মারা গেছেন 7 বছর আগে। একা হাতে ছেলেকে বড় করছে। তুমি যখন বাবাকে বিয়ে করছিলে, তার আগে নিশ্চয়ই বাবাকে জেনেছিলে, ভালোবেসেছিলে। তখন কি তুমি জানতে না বাবার বিয়ে হয়েছিল আগে, তার সন্তান আছে? আমাকে তো কোনো দিন মায়ের অভাব বুঝতে দাওনি। আমিও কি পারবো না তোমার মতো হতে? আমার এইটুকুই জানার ছিল তোর কাছে। আমি ভীষণ খুশি। যা আবার বেরিয়ে পড়, নয়তো দেরি হয়ে যাবে। ওখান থেকে সন্ধ্যা হয়ে গেল। থাকার কোনো একটা ব্যবস্থা করবি, রাতে বাড়ি ফিরতে হবে না। অন্ধকারে গাড়ি না চালানো ভালো। মায়ের কথাটা শুনে কবির যেন আবার অতীতের কাছে ধাক্কা খেল। রাতের অন্ধকার, অ্যাক্সিডেন্ট, সব কিছু আবার মনে পড়ে গেল। পরক্ষণে মনকে স্থির করে ভাবলো, এইসব ভাবলে চলবে না। পৃথা আর পার্থিবের সাথে থাকবে, ওদের দায়িত্ব তারই। মাকে একবার জড়িয়ে ধরে আসছি বলে বেরিয়ে গেল। মালিনী দেবী ততক্ষণে দরজার দিকে তাকিয়ে থাকলেন। শোন দাদা, একটা মুহূর্ত মিস করবি না। যখনই সময় পাবি পিতার কাছে নিজের ফিলিংস শেয়ার করবি। হয়েছে হয়েছে, আর বেশি জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিচ্ছি না, তোর কথা ভেবেই বলছি। আজ 7-8 মাস হয়ে গেল গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাতে কি, গাড়িতে তো দুজনেই আছি। গাড়ি চলুক বা না চলুক, এই যে প্রতিদিন পিতাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই অনেক আমার কাছে। তুই দেখিস দাদা, পিতা একদিন তোর হবেই। আর একটা কথা ছিল। বল। বেশি অতীত নিয়ে কথা একে অপরের সাথে বলিস না, বরং বর্তমান আর ভবিষ্যতের কথা বলিস। কবির জানে ভাই কি জন্য এই কথাগুলো বললো। ভাইকে বাই বলে বেরিয়ে গেল। সোজা গাড়ি নিয়ে এসে হাজির হলো পৃথার বাড়ির কাছে। ফোন করতে পৃথার পার্থিব নেমে এলো। দুজনে গল্প করতে করতে এগিয়ে আসছে কবিরের কাছে। কবির মুগ্ধ হয়ে দেখছে দুজনকে। এই দুজন এখন তার প্রাণ ভ্রমর। গাড়িতে বসলো দুজনে। পৃথার সামনে সিটে বসলো, পার্থিব পিছনের সিটে বসেই পড়ল। আঙ্কেল, তুমি কথা রেখেছো? পৃথা অবাক হয়ে বলল, কি কথা? কবির অন্যদিকে তাকিয়ে বলল, বলেছিলাম না আমাদের দুই বন্ধুর মাঝে আপনি ঢুকবেন না। কথাটা বলে পৃথার দিকে তাকিয়ে হাসল কবির। পৃথা একটু রাগ করে বলল, ঠিক আছে, তাহলে আপনারা যান, আমি নেমে যাচ্ছি। কবির সাথে সাথে বলল, এই না না না, তেমন কিছুই না। পার্থিবের গ্রামে ঘোরার খুব ইচ্ছে ছিল, তাই আমি কথা দিয়েছিলাম একদিন তাকে গ্রামে ঘোরাবো। সেটাই হতে চলছে। পৃথার রাগের অভিনয় করতে পারল না। সে হেসে বলল, আপনি আমাকে এত ভয় পান কেন? কবির মুগ্ধ হয়ে চেয়ে আছে পৃথার দিকে। হাসলে আরো যেন সুন্দর লাগে। পার্থিব বলল, এবার চলো আঙ্কেল। পার্থিবের কথায় কবির গাড়ি স্টার্ট দিল। পিছলা রাস্তায় দুই পাশে সবুজ জঙ্গল। গাড়ি এগিয়ে চলছে তার মধ্যে। কি সুন্দর এই সবুজ গাছগাছালি, চারিদিকে অদ্ভুত এক নীরবতা। এখানে আছে বিশুদ্ধ বাতাস, মানুষ প্রাণ ভরে শ্বাস নিতে পারে। আর আছে প্রকৃতির সৌন্দর্য। জানলার ধারে বসে পার্থিব এইসব উপভোগ করছে। 4 ঘন্টা পরে এসে পৌঁছালো গ্রামে। তখন দুপুর 1টা। আসার আগে একটা জায়গায় নেমে দুপুরের খাওয়া সেরে নিয়েছিল তিনজনে। কাজের ব্যাপারে আগেই কথা হয়েছিল মেয়েদের সাথে। যেতে না যেতেই তারা ভীষণ আপ্যায়ন করলেন। বিকেলের মধ্যে সব কথা হয়ে যাওয়ার পর কবির একটু ঘুরতে নিয়ে গেল পার্থিবকে। সেই সময় পৃথা মেয়েদের সাথে পোশাকের ডিজাইন নিয়ে আলোচনা সেরে ফেলল। সন্ধ্যা হতেই তারা বাড়ি ফেরার জন্য তৈরি হলো। যদিও মালিনী দেবী বলেছিল, কিন্তু কাবিরের মনে হলো বাইরে রাত কাটাতে পৃথার সমস্যা হতে পারে।
গাড়ির স্পিড কম করে বাড়ি ফিরতে লাগলো। মোটামুটি শহরে ঢোকার আগেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। লোকালয়ের কাছে গাড়ি দাঁড় করে এলো। এত বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছিল না। পার্থিব গাড়ির ভিতরে ঘুমিয়ে পড়েছে। পৃথার দিকে তাকালো কবির। পৃথার মুখে কোনো ভয় বা অস্বস্তির ছাপ নেই। বৃষ্টি দেখে বরং সে খুশি। চারিদিকে নীরবতা, শুধু বৃষ্টির আওয়াজ আর ল্যাম্প পোস্টের আলোতে যেন চারিদিকে আরো মায়াবী লাগছে। পৃথা জানলার দিকে তাকিয়ে বলল, বৃষ্টিতে ভিজবেন? কবির তাকালো পিতার দিকে, যেন 16 বছরের অবাধ্য কিশোরী ফিরে এসেছে পিতার শরীরে। এই অসময়ে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা তো লাগারই জন্য, চলুন ভিজি। আরে সত্যি বলছেন নাকি? ঠান্ডা লেগে যাবে তো। ঠিক আছে, আপনি বসুন, আমি একাই যাচ্ছি। কথাটা বলে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল পৃথা। গাড়ির ভিতর থেকে কবির দেখছে পৃথাকে। কোথায় এখন সেই মেয়েটা যে দুনিয়ার সাথে লড়াই করেছে, এক হাতে ছেলেকে বড় করেছে? কোথায় সেই মেয়েটা যে এতদিন নিজের মনের দরজা জোর করে বন্ধ রেখেছিল, যাতে বসন্ত আবার প্রবেশ না করতে পারে? হাতগুলো মেলে বৃষ্টির জল মেখে নিচ্ছিল সারা শরীরে। এই বৃষ্টি যেন আশীর্বাদ স্বরূপ নেমে এসেছে। কবির পিছনে ফিরে দেখলো পার্থিব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এসিটা একটু কমিয়ে গায়ে হালকা একটা চাদর ঢাকা দিয়ে দিল। তারপর গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। বৃষ্টিতে ভেজার জন্য পিতার চোখ বন্ধ করে আছে। কবির কাছে গিয়ে বলল, পার্থিবকে ডেকে তার অবাধ্য মাকে দেখাবো। পিতা হাসলো, কবিরও হাসলো, আর ভিজছে দুধ। এত সুন্দর মুহূর্ত কবিরের জীবনে আগে কোনোদিনও আসেনি। কবির আর মনে বলল, জানেন, মৃত্যুর পর 7 মিনিট আমাদের ব্রেন সচল থাকে। ওই সময় শুনেছি মানুষ তার জীবনের মুহূর্তগুলো স্বপ্নের মতো করে দেখতে পায়। আমার মৃত্যুর পর ওই 7 মিনিটে আজকের এই মুহূর্তটা নিশ্চয়ই থাকবে, কারণ এত সুন্দর মুহূর্ত আমার জীবনে আগে কোনোদিন আসেনি। পিতা তাকিয়ে আছে কবিরের দিকে, কবিরও তাকিয়ে আছে পিতার দিকে। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে লাগলো। পিতা এবার চোখ সরিয়ে নিয়ে পড়ল, চলুন এবার বাড়ি ফিরি। গাড়িতে গিয়ে বসলো দুজনে। আর কেউ কোনো কথা বলল না। পিতার বাড়ির কাছে এসে গাড়ি থামালো কবির। পিতা বলল, আর কোনোদিন মৃত্যুর কথা আমার সামনে বলবেন না। অনেক কিছু হারিয়েছি আমি, আর কিছু হারাতে চাই না। পিতা গাড়ি থেকে নেমে পিছনের সিটে গিয়ে পার্থিবকে ডেকে তুলল। পার্থিব ঘুমান্ত গলায় বলল, গুড নাইট আঙ্কেল। কবির পার্থিবকে ধরে বাড়ি গেট অবধি নিয়ে গিয়ে বাই বলে আবার গাড়িতে চাপলো। গাড়ি ব্যাক করে একটু যাওয়ার পর খেয়াল হলো পিতার কথাগুলো। আর কোনোদিন মৃত্যুর কথা আমার সামনে বলবেন না। অনেক কিছু হারিয়েছি আমি, আর কিছু হারাতে চাই না। গাড়িটা দাঁড় করিয়ে একবার পিছনে ফিরে দেখলো পিতা দরজার কাছে দাঁড়িয়ে আছে তখনও। হঠাৎ করেই কবিরের মনে পড়লো নিজের মায়ের কথা। বাবা অফিস গেলে মা দরজার কাছে এইভাবে দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ না অবধি বাবার গাড়ি আর দেখা না যাচ্ছে। কবির জিজ্ঞাসা করেছিল একবার মাকে। মা বলেছিল, তুমি ওইভাবে দাঁড়িয়ে থাকো কেন? কাছের কেউ বাইরে গেলে সাথে সাথে দরজা বন্ধ করতে নেই। অনেকটা ভালো লাগার মুহূর্ত নিয়ে কবির ফিরেছে। হঠাৎ করে খেয়াল করলো তার দুই চোখ দিয়ে নোনতা জলের ধারা বইছে। তার জীবনে এর আগে এত ভালো কিছু কোনোদিনও ঘটেনি। আজ বলতে আর কোনো বাধা নেই, সেই সত্যিই পিতাকে ভালোবাসে। কবির গাড়ি স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ উল্টো দিকে আসা একটা গাড়ি সজোরে ধাক্কা দিতে কবিরের গাড়ি গড়িয়ে একটা গভীর খাদে গিয়ে পড়ল। পিতা চারিদিকে কবিরকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। চিৎকার করে যাচ্ছে পিতা, কিন্তু কবির সাড়া দিচ্ছে না। মা, ও মা, কি হয়েছে তোমার? এমন কেন করছো? স্বপ্ন দেখেছো নাকি? পার্থিবের ডাকে ঘুম ভাঙে গেল পৃথার। ঘড়ির কাঁটায় তখন সকাল 8:30। পার্থিব জল নিয়ে এসে পৃথাকে বলল। পৃথা ভয়ে গলা শুকিয়ে গেছে। সে ছোটবেলার মা বলতো সকালে স্বপ্ন সত্যি হয়। পিতা চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো কবিরের জন্য। রণবীর অফিসে এসে পৃথাকে জিজ্ঞাসা করলো গতকালের বিষয়ে। পৃথা জানালো সব কাজ ঠিকমতো হয়েছে। তারপর রণবীর আবারও কিছু জিজ্ঞাসা করলো। পৃথা উত্তর দিতে দিতে বারবার গেটের দিকে তাকাতে লাগলো। সকালের ওই স্বপ্ন দেখার পর মন চাইছে একটিবার কবিরকে দেখার জন্য। রণবীর পৃথার হাব ভাব দেখে স্পষ্ট বুঝতে পারলো পৃথা কবিরের জন্য অপেক্ষা করছে। তাই আর কথা না বাড়িয়ে বলল, আজ দাদার আসতে একটু লেট হবে, ততক্ষণে আমরা বাকি কাজগুলো সেরে নেই। পৃথা হ্যাঁ সূচক মাথা নাড়লো। কিছুক্ষণ পর কবির অফিসে আসলো। কাজের ফাঁকে একবার পৃথার কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন তো?
পিতা শুধু ঘাড় নেড়ে সায় জানালো সে ঠিক আছে। সকালে ওই স্বপ্নটার জন্য তার মন যেন কেমন হয়ে আছে। কবির একটু চোখের আড়াল হলেই পৃথা নানা রকম কাজের বাহানায় কবিরের কাছে যাচ্ছে। রণবীর সবটাই খেয়াল করলো। সন্ধ্যার দিকে একটু ফ্রি হতে রণবীর কবিরের কেবিনে গেল। দাদা, তোর সাথে কিছু কথা আছে। আমার আগেই জানানো উচিত ছিল, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। কিন্তু এখন না বললে এবার অনেক দেরি হয়ে যাবে। কি ব্যাপার, সিরিয়াস কিছু? পৃথার ব্যাপারে। ফাইলটা দেখতে দেখতে বন্ধ করে দিল কবির। তারপর সিরিয়াস হয়ে পড়ল। বলো। রণবীর বলল, দেখ, তুই বেশি ভাবিস না। আমার কথাগুলো শুধু শোন। যা হওয়ার আগে হয়ে গেছে। অতীতকে নিয়ে ভাবার মতো কিছু নেই। ভাগ্যে যা ছিল সেটুকু হবেই। কিন্তু কিছু জিনিস তোর জানা দরকার, যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। কবির একটু গম্ভীর হয়ে বলল, যা বলার সাফ সাফ বলো। 7 বছর আগে যে গাড়িটা আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা পৃথার গাড়ি ছিল। ওই অ্যাক্সিডেন্টে পৃথার হাজবেন্ড মারা যায়। কবির চেয়ারটা বসে পড়ল। চোখের সামনে অতীতের সেই স্মৃতি ভেসে উঠল। অ্যাক্সিডেন্ট হতে কিছুক্ষণের জন্য কবির আর রণবীর হকচকে গিয়েছিল। পরক্ষণে যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটির দরজা খুলতে একটি মেয়েকে সেন্সলেস অবস্থায় পাওয়া গেল। ড্রাইভার সিটে যিনি ছিলেন তিনি ওখানেই মারা যান। তাহলে উনি ছিলেন পৃথার হাজবেন্ড সহম। আর সেই রাতে অন্ধকারে যে মেয়েটিকে হসপিটালে নিয়ে গিয়েছিল কবির, ও পৃথা ছিল। অন্ধকারে ভয় সেদিন মুখটাও দেখা হয়নি কবিরের, কিন্তু কবির 2 হাতে আগলে রেখেছিল সেদিন তাকে। এক অজানা ভয় গ্রাস করলো কবিরকে। আর কোনো কিছু না ভেবে অফিস থেকে বেরিয়ে গেল। রণবীর বহুবার ডাকলো, কিন্তু কবির শুনল না। রণবীর রাত করে বাড়ি ফিরল। মালিনী দেবী বললেন, কি হয়েছে কবিরের? ঘরে ফেরার পর থেকে দরজা বন্ধ রেখেছে, ডাকলেও সাড়া দিচ্ছে না। রণবীর ছুটে গেল কবিরের রুমে। মাকে যেতে নিষেধ করলো। বারবার কবিরকে ডাকার পর কবির দরজা খুলে রণবীরকে জড়িয়ে ধরলো আর বারবার বলতে লাগলো, পৃথা যেন এই সত্যিটা কোনো দিন যেন জানতে না পারে, তাহলে ও হারিয়ে যাবে। কোনোদিন ক্ষমা করবে না সে। রণবীর কবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেউ জানবে না। পৃথাকে তোর জীবন থেকে আমি হারাতে দেব না, কথা দিলাম। কি হলো আঙ্কেল, এত চুপচাপ কেন? কিছু ভাবছো? না তো। আমাকে একদম মিথ্যা বলবে না, তুমি নিশ্চয়ই কিছু ভাবছো। না পার্থিব, আমি কিছুই ভাবছি না। আমার নতুন একটা ড্রয়িং দেখবে? হ্যাঁ, দেখাও। এটা দেখো, এটা মা, আমি আর এটা তুমি। কেমন হয়েছে? কবির বলল। ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, এটা আমি রেখে দিব আমার কাছে। পার্থিব বলল। হ্যাঁ, রেখে দাও। পার্থিব আরো কথা বলতে লাগলো। কবিরের কানের সব কথা ঢুকছিল না। মাঝে মাঝে পার্থিবের মুখের দিকে তাকাচ্ছিল। কেমন যেন একটা অজানা ভয় গ্রাস করছে কবিরকে। কিছু হয়েছে আপনার? কদিন ধরেই দেখছি একটু অন্যমনস্ক আপনি। না তো, কিছুই তো তেমন হয়নি। ও আচ্ছা। পৃথা, হ্যাঁ বলুন। সন্ধেবেলা ফ্রি আছেন? কিন্তু কেন? আমাদের দ্বিতীয়বার দেখা হয়েছিল একটা কফি শপে, মনে আছে? তা মনে থাকবে না? দুজনেই তো ঝগড়া করার জন্য দেখা করতে গিয়েছিলাম। তার আগে দেখা হয়েছিল ডক্টরের চেম্বারে। সেটাও মনে আছে। আপনি হাঁটতে পারছিলেন না, আমি ধরে ধরে নিয়ে গিয়েছিলাম। আমাদের সেদিন একে অপরের সাথে পরিচয় হয়নি। অনেক খুঁজেছিলাম আপনাকে। কেন? জানি না, তবে খুঁজেছিলাম। মনে হয়েছিল একবার দেখা করাটা জরুরি। দেখা তো হয়ে গেল। কেন জানেন? কেন? পার্থিবের মতো একজন বন্ধু পাবো বলে। উফ, এখানে থাকলে আপনার মুখে পার্থিবের নাম, আর বাড়িতে থাকলে পার্থিবের মুখে আপনার নাম। এই 2 বন্ধুর মাঝে আমি যেন ফেঁসে গেছি। যা কিছুই হয়ে যাক না কেন, আমাকে পার্থিবের থেকে আলাদা করে দিবেন না আপনি, কথা দিন। কি সব বলছেন? আমি কেন আলাদা করব আপনাদেরকে? যা বলছি তার উত্তর দিন, কথা দিন। কোনোদিন আলাদা করবেন না আমাদের। আচ্ছা, কথা দিলাম। এবার বলুন তো, ফ্রি আছি নাকি জানতে চাইলেন কেন? ওই কফি শপে একবার যাবেন কফি খেতে। ওকে। কেমন যেন এক অজানা ভয় গ্রাস করছে কবিরকে। পৃথা বেরিয়ে গেল কেবিন থেকে। আর সুযোগ যেভাবেই হোক
সবটা বলতেই হবে পৃথাকে। সেদিনের অ্যাক্সিডেন্টের ব্যাপারে, কবিরের মনের কথা, যা হওয়ার হবে। কিন্তু এত ভয় বয়ে বেড়ানো কিন্তু এত ভার বয়ে বেড়ানো সম্ভব নয় কবিরের। দাদা কোথাও যাচ্ছিস? রে, আমি আর পিঠা বেরোবো একটু। তাই নাকি? বাহ, খুব ভালো, ঘুরে আয়। আমি পিতাকে সেদিনের ঘটনাটা সব জানাতে চাই। তুই পাগল নাকি? এমন কাজও করিস না। দেখ, পিঠা কোনো দিন এই ব্যাপারে জানতে পারবে না। কিন্তু আমি এই ভার বয়ে বেড়াতে পারছি না ভাই। পার্থিবের মুখটা দেখলে খুব খারাপ লাগে। আমি জানি সেদিন দোষটা সোমের ছিল, ও ভুল দিকে গাড়ি চালাচ্ছিল। তবুও এই ব্যাপারে সবটা জানা দরকার পিতার। আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি, কোনো কিছু লুকিয়ে ওর সাথে জীবন শুরু করতে চাইছি না। কবির বেরিয়ে গেল। রণবীরের ভয় শুরু হলো। এসবের মাঝে পিঠা যদি হারিয়ে যায় কবিরের জীবন থেকে, তাহলে কবির যে ভেঙে পড়বে। এবার বলুন তো কি হয়েছে? অফিসের কোনো কাজের চাপ নেই, এখানে আমি, আপনি আর 2 কাপ কফি, আর কেউ নেই। এবার বলুন। ধরুন আপনি জানতে পারলেন যে আপনি যাকে ভালোবেসে ফেলেছেন তার অতীতের কোনো ঘটনার জন্য আপনি দায়ী, তখন আপনি কি করবেন? নিজেকে কেন দায়ী ভাবছেন আপনি? মানে? আপনি কি মনে করেন আমি কিছুই জানি না? কি কি জানেন আপনি? সবটা। পিতা, কি জানেন আপনি বলুন? সেদিন রাতের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আসল সত্যটা। আপনি মনে করে দেখুন, আপনার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল, আপনার ড্রাইভার আপনাকে নিতে এসেছিল। আমি তাকে আগে থেকেই চিনি। অ্যাক্সিডেন্টের পর আপনি ডিপ্রেশনের মধ্যে ছিলেন, তখন আপনার ভাই মানে রণবীর স্যার আমার খোঁজ নিয়েছিলেন। আপনার ড্রাইভার ওই সময় আমার কাছে এসে সবটা জানায়। আসলে সত্যি বলতে নিজের ভাগ্যকে ছাড়া আমি কাউকে দোষারোপ করিনি, কারণ সেদিন দোষটা সোহমের ছিল। তার মানে আপনি সবটা জানেন, শুধু আমি জানতাম না? আমার প্রথম মনে হতো আপনি বোধহয় সবটা জেনেই পার্থিবের সাথে বন্ধুত্ব করেছেন। হয়তো ভেবেছিলেন যেহেতু অ্যাক্সিডেন্ট আপনার গাড়ির সাথে হয়েছে, তাই ওর বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী। তাই হয়তো দয়া করতেন, তাই তখন রাগ হতো আপনার উপর। আমি বা আমার সন্তান কারো দয়ায় বাঁচতে চাই না। কিন্তু আমি পরে আপনার ড্রাইভারের সাথে কথা বলে জেনেছি আপনি জানতেনই না এই ব্যাপারে কিছু। তখন থেকে আর আপনার উপর রাগ হতো না। তাছাড়া আপনার উপর শ্রদ্ধার আরও একটা কারণ হলো, ওই সিচুয়েশনে আপনি আমাকে ছেড়ে পালিয়ে যাননি, বরং আমাকে হসপিটালে ভর্তি করার মতো সাহস দেখিয়েছিলেন। পিতা, আমি কোনো দয়া করছি না আপনাকে, শুধু এইটুকু চাই, আপনার আর পার্থিবের জগতে আমার একটু জায়গা হবে। সারপ্রাইজ আঙ্কেল। কবির মুখ তুলে তাকাতেই দেখলো রণবীর আর পার্থিব দাঁড়িয়ে রয়েছে সামনে। কবির আরও যেন অবাক হয়ে গেল রণবীরের কথায়। তোর কাল বার্থডে, তাই এসব প্ল্যান করেছিল পিঠা। তোরা এখানে দেখা করতে আসার আগেই পিঠা আমাকে ফোন করে একটা বেকার পার্থিবকে সাথে নিয়ে আসছে বলল। কবির অবাক হয়ে তাকিয়ে আছে। এসব স্বপ্ন নাকি সত্যি? এত সহজে সব কিছু সমাধান হয়ে যাবে ভাবেনি কবি, নাকি কোনো ঝড়ের পূর্বাভাস? কেকটা নিয়ে পিঠা বলল, কাল তো সেলিব্রেট হবেই, আজ আমরা করি। কেকটা কবিরের কাছে নিয়ে এগিয়ে গিয়ে পিঠা বলল, কবিরের সব কিছু ভুলে নতুনের সূচনা করুন। কবির কেক কাটলো। চারজনে মিলে সুন্দরভাবে সন্ধ্যাটা কাটালো। গাড়িতে পিঠা আর পার্থিবকে বাড়ি অবধি নামিয়ে দিয়ে এলো কবির। পিঠা নামার সময় কবির বলল, পিঠা হেসে বলল, আমি আমার শেষ প্রশ্নের উত্তর যে পেলাম না। কাল পাবেন। পিঠা হাসতে হাসতেই পার্থিবকে নিয়ে বাড়িতে চলে গেল। রাতে বাড়ি ফিরে কবির সব কথা রণবীরকে জানালো। রণবীর অবাক হয়ে বলল, তার মানে পিঠা সবটা জানতো আগে থেকে। ভালোই হলো তাহলে। তবে জানিস দাদা, মেয়েটা বুদ্ধিমতী। সেদিন তো গাড়িতে ও ছিল, তাই জানতো দোষটা আসলে সোহমেরই ছিল। আর কি কথা হলো তোদের? কবির বলল, আমি ওর আর পার্থিবের জীবনে একটু জায়গা খুঁজলাম, সেই প্রশ্নর উত্তর কাল দিবে বলেছি। রণবীর বলল, আরে ভালোই তো, কাল তোর বার্থডে, কালই জানাবে ও। এত সুন্দর জন্মদিন
তোর জীবনে বোধহয় আগে কোনোদিন আসেনি। কবির বলল। কিন্তু ভাই, আমার যে ভয় করছে। পিতাকে আজ কেমন যেন লাগলো আমার। তাছাড়া আজও কেক কাটতে বললো কেন? জন্মদিন তো আমার কাল। রণবীর বলল। রাখ তো তোর ভয়, এত ভাবিস কেন? এখন শুধু চিল কর। জন্মদিনে একটা পার্টির আয়োজন করা হয়েছে, অফিসের সবাই আমন্ত্রিত। পৃথার পার্থিবকেও জানানো হয়েছে। অফিসে গিয়ে কবির পৃথাকে দেখতে পেল না, ফোন সুইচ অফ বলছে। কবিরের ভয় আরো বাড়ল। রণবীরকে এই কথা জানাতেই রণবীর বলল। তুই এসব ভেবে আরো প্রেশার হাই কর, এত ভাবিস না। হয়তো ওরা দুজনে কোনো সারপ্রাইজ প্ল্যান করেছে। ও যদি কিছু করার হতো তাহলে আগেই করতো। ও তো প্রথম থেকে সবটা জানে, আর 1 বছরের বেশি এই অফিসে কাজ করছে। কাজের প্রতিও ভীষণ লয়াল। তুই শুধু শুধু টেনশন করছিস। এক কাজ কর দাদা, তুই বাড়ি যা। যাওয়ার আগে একটা ভালো দেখে রিং কিনে নে। রাতে বৌদিকে রিংটা দিয়ে প্রপোজ করবি। কবির অবাক হয়ে বলল। বৌদি? রণবীর তখন বলল। কবির জানিস না নাকি দাদার ওয়াইফকে বৌদি বা ভাবি বলে ডাকা হয়? কদিন আর নাম ধরে ডাকবো বলতো? তবে বৌদির খুব ভাগ্য ভালো, লক্ষণের মতো একটা দেওর পাবে। কবির শুনে হেসে উঠল। রণবীর বলল। পার্থিবের জীবনটা আমরা সুন্দর করে গুছিয়ে দেব, দেখে নিস দাদা। দোকান থেকে রিংটা কিনে কবির আরো একবার পৃথাকে ফোন করলো। ফোন তখনও সুইচ অফ। রণবীর পৃথার বাড়ির কাছে এসে আরো কয়েকবার ফোন করলো পৃথাকে। ফোন বারবার সুইচ অফ বলছে। তাহলে কি দাদার ভয়টা সত্যি হলো? বাড়িতেও কেউ নেই। পৃথার বাড়ি বাইরে থেকে লক করা। আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসা করা হলো, কেউ কিছুই জানে না। বাড়িতে ফিরে গেল রণবীর। এতক্ষণ অবধি কবির রণবীরের উপর ভরসা করেছিল, কিন্তু ওকে একা বাড়িতে ফিরতে দেখে ওর ভয়টা আরো বাড়ল। মালিনী দেবী দূর থেকে দাঁড়িয়ে কিছু একটা সমস্যা হয়েছে বুঝতে পারছিল। উনিও বারবার বাড়ির আমন্ত্রণ অতিথিদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাচ্ছে। রণবীরের ফ্যাকাশে মুখটা দেখে তিনি কিছু একটা আঁচ করলেন। রণবীর কবিরের কাছে এসে বলল। আশেপাশে কেউ জানেন না পৃথার পার্থিব এখন কোথায়? ফোনও সুইচ অফ বলছে। ফোন নাম্বার দিয়ে আমি লোকেশন ট্র্যাক করছিলাম। ঠিক যেখান থেকে ফোন সুইচ অফ হয়েছে সেখানকার লোকেশন দেখাচ্ছে এই শহরের বাইরে। অর্থাৎ সবকিছু মিলাতে গিয়ে দেখলাম এই প্ল্যানটা আগেই করে রেখেছিল পৃথা। কবির চুপচাপ রণবীরের কথা শুনছে। রণবীর আবার বলল। তুই চিন্তা করিস না দাদা, আমি যেভাবেই হোক ওদের খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবো। কিছুক্ষণ পর গাড়ির ড্রাইভার কবিরের কাছে এলো। রণবীর ওকে দেখেই বলল। তুমি তো চেনো পৃথাকে, তোমাকেই তো খোঁজ নিতে বলেছিলাম ওর, আর তুমিও ওকে সবটা জানিয়েছিলে। তুমি জানবে পৃথা এখন কোথায়। ড্রাইভার ভয়ে ভয়ে বলল। বিশ্বাস করুন, আমি জানি না। আজ ভোরবেলায় পৃথা ম্যাডাম এসে এই চিঠি আমায় দিয়ে বলল এটা যেন সন্ধ্যায় স্যারের হাতে কিছু দেই। আমি কিছু বলার আগেই পৃথা ম্যাডাম বললেন, আমার কারোর উপর রাগ নেই, তবে আমি এখানে থাকলে অনেকের অসুবিধা হবে, তাই ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। আমাকে নিষিদ্ধ করেছিলেন আমি যেন কাউকে কিছু না জানাই। ম্যাডাম বলেছিলেন এই চিঠিতে সব উত্তর কবির স্যার পেয়ে যাবেন। রণবীর চিঠিটা নিয়ে কবিরকে দিয়ে বলল। তাড়াতাড়ি খুলে দেখ কি লেখা আছে। কবির কাগজের খামটা খুলতেই দেখলো দুটো চিঠি ভাঁজ করে আছে। তার মধ্যে প্রথম চিঠিটার ভাঁজের মধ্যে লেখা আছে, কবির স্যার, এটা আপনার জন্য। চিঠিটা খুলতেই কবির আর রণবীর দুজন মিলে পড়া শুরু করলো। যখন এই চিঠিটা আপনি হাতে পাবেন তখন আমি আপনার থেকে অনেক দূরে, আর এই ডিসিশনটা আমাকে নিতে হলো 2 দিনের মধ্যে। আমি কখনো ভাবিনি এই শহর ছেড়ে চলে যেতে হবে, আমার কাজ ছেড়ে চলে যেতে হবে, আপনাকে ছেড়ে চলে যেতে হবে। আমি আবেগে চলি না, আমি ভীষণ বাস্তববাদী মেয়ে। তাই সেদিনের ঘটনাটা নিয়ে আপনাকে দায়ী আমি মোটেও করছি না। সেটা শুধু সোহমের দোষ ছিল, কিংবা বলতে পারেন আমার ভাগ্যের। আপনি আমার জীবনে আসার পর আমি আবার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। বলতে পারেন লোভী হয়ে উঠেছিলাম। আবার একটা সংসারের মানুষ দিন শেষে একটা কাছের মানুষ চায়,
সারা দিনের ব্যস্ততা শেষে কেউ অপেক্ষা করে না থাকলে বাড়ি ফিরতে ইচ্ছে করে না। আপনি আমার জীবনে আসার পর আবার বসন্তের আগমন হয়েছিল, কিন্তু তারপর যে কালবৈশাখীর সাথে সম্মুখীন হতে হবে তা আমার জানা ছিল না। রণবীর স্যার আপনাকে অনেক ভালোবাসেন, তার থেকেও আপনাকে আরও একজন ভালোবাসেন। তিনি চান না আপনার আর আমার কোনো সম্পর্ক তৈরি হোক। এখানে আরও একটা চিঠি আছে, সেটা তিনিই আমাকে দিয়ে অনুরোধ করেছিলেন আপনার জীবন থেকে চলে যাওয়ার জন্য। আমি চলে যাচ্ছি পার্থিবকে নিয়ে অনেক দূরে। আশা করি হাতের লেখাটা দেখে বুঝতে পারবেন কে চান না আপনার জীবনে আমার উপস্থিতি। ভালো থাকবেন। কবির পরের চিঠিটা খুলতে গিয়েও বলল না, বোধহয় তার কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছে। এই কাজ কে করতে পারে? কিন্তু রণবীর পরের চিঠিটা খুলে বুঝতে পারলো এটা তার মায়ের হাতের লেখা, অর্থাৎ তার মায় চান না কবির আর পৃথার মিলন হোক। রণবীর রেগে তার মায়ের দিকে তাকিয়ে বলল, কেন করলে তুমি এমন? মালিনী দেবী চুপ করে আছেন। রণবীর তার দিকে এগিয়ে যেতেই কবির হাতটা ধরে বলল, দাঁড়া ভাই, আর কোনো প্রশ্ন করবি না মাকে। আমি পিতাকে খুঁজতে বের হচ্ছি। ওকে ফিরিয়ে আনতে পারি বা না পারি, কেউ কোনোদিন সেই রাতের সত্যিটা যেন জানতে না পারে। কবির বেরিয়ে গেল গাড়ি নিয়ে। গাড়ি স্পিডে ছুটে চলছে হাইওয়ে ধরে, কিন্তু কোথায় খুঁজবে পৃথা আর পার্থিবকে? পাগলের মতো এদিক ওদিক ফোন করে যাচ্ছে, অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছে। আর তার মাথায় এখন একটাই প্রশ্ন, সব থেকে বেশি আঘাত কবিরাজ মায়ের থেকে পেয়েছে। হঠাৎ উল্টো দিকে স্পিডে একটা গাড়ি আসায় সামলাতে পারল না কবির। ব্রেক কাজ করলো না, ফুটপাতের উপর একটা ডালে ধাক্কা দিল। একটা জোরে শব্দ হলো। পৃথার ঘুম ভাঙলো। আজ আবারও এক স্বপ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে। 2 বছর হয়ে গেল, শহর থেকে অনেক দূরে চলে এসেছে, তবু কি সব ভুলে যাওয়া সম্ভব হয়েছে? পার্থিব এই 2 বছরে অনেক চুপচাপ হয়ে গেছে। কবরের থেকে এই দূরত্ব, অন্য জায়গায় চলে আসা, সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, এই সব কিছু কেন এমন হলো তা কিছুই বুঝে উঠতে পারছে না পার্থিব। বহুবার মাকে বলেছিল কবির আঙ্কেলকে ফোন করতে, কিন্তু মা কিছুই করেনি। এমনকি তাকেও ফোন করতে নিষেধ করেছে। রেডি হয়ে স্কুল চলে গেল পার্থিব। মাকে বাই অবধি বলতো না। পিতার মন আরও খারাপ হয়ে গেল। পার্থিবকে কিছুতেই বোঝাতে পারে না যেদিন ও বড় হবে সেদিন সব বলবে পৃথা, এমনকি এটাও জানাবে সেও ভালোবেসেছিল কবিরকে, কিন্তু পরিস্থিতির কাছে সে অসহায় ছিল। অফিস যেতে একটু দেরি আছে। নিউজ পেপারটা হাতে নিতেই খবরটা চোখে পড়ল। দেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রি এখন চৌধুরী ইন্ডাস্ট্রি, সেখানে রণবীর স্যারের ছবি। 2 বছর পর রণবীর স্যারকে দেখে ভালো লাগছে পৃথার, কিন্তু কবিরের ছবি নাই কেন? লেখাগুলো ভালো করে পড়ল, সেখানে কোথাও কবিরকে নিয়ে কিছু লেখা নেই। নিউজ পেপারটা রেখে দিল পৃথা। মালিনী দেবী কবিরের ছবির সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। রণবীর রাত করে বাড়ি ফিরল। মাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখেও কোনো প্রশ্ন করলো না, চুপচাপ নিজের রুমে চলে গেল। এই 2 বছর মায়ের সাথে সে একটাও কথা বলেনি। কয়েকদিন ধরে পৃথা ভাবছিল সে যে বাড়িতে থাকতো সেখানকার এক প্রতিবেশীকে ফোন করে খবর নিবে, কিন্তু হয়ে উঠছে না। নাম্বার সেভ করেছিল। পৃথা ফোন করতেই তিনি বলল, তুমি নাম্বার চেঞ্জ করেছো? এদিকে তোমাকে কত খুঁজেছি সবাই মিলে, কোথায় আছো তুমি? পৃথা বলল। বলবো সব পরে। আপনারা কেমন আছেন? তিনি বলল, আগে শোনো সব আমার কথা। তুমি যে অফিসে কাজ করতে, সেখানকার বস রণবীর চৌধুরী প্রতিদিন একবার করে এসে তোমার খোঁজ করেন। উনি তো তোমার পুরনো বাড়িটা কিনে নিয়েছেন। আর কবির চৌধুরী তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার খবর কেউ জানে না। পিতা কথাটা শুনে আটকে উঠল। সে যে এমন স্বপ্ন বারবার দেখে এসেছে, এটাই সত্যি হয়ে গেল কিভাবে? ফোনটা রেখে দিল পৃথা। ভয়ে ভয়ে রণবীরের নাম্বারে ফোন করলো। একবার রিং হতেই ফোনটা রিসিভ করলো রণবীর। বহুবার হ্যালো হ্যালো বলার পর পৃথা বলল, আমি পৃথা রায়। রণবীর চমকে উঠে বলল, কোথায় আছেন আপনি? আপনার সাথে দেখা করাটা ভীষণ জরুরি। এভাবে সব তছনছ করে আপনি চলে যেতে পারেন না। পৃথা শান্ত হয়ে বলল, কবির স্যার কেমন আছেন? রণবীর উত্তেজিত হয়ে বলল, কেন, যেমন ভাবে ছেড়ে গেছেন তেমনই আছে। আপনি একবার এসে শুধু আমার কথাটা শুনুন, অনেক সত্যি এখনো জানার আছে আপনার। পৃথা ধীরে ধীরে বলল, আমি কাল যাচ্ছি। রণবীর নিজে এয়ারপোর্টে গিয়ে পৃথা আর পার্থিবকে নিয়ে এলো। ফেরার পথে কোনো কথা বলল না কেউ। পার্থিব শুধু বলল,
আমি আর এখান থেকে কোথাও যাব না। রণবীর বলল। আমি তোমাদের কোথাও যেতে দেব না। গাড়ি এসে থামলো বাড়ির গেটের কাছে। পৃথা একটু সংকোচ হলো বাড়ি ঢুকতে। সেটা বুঝতে পেরে রণবীর বলল, আপনার এই বাড়িতে আসাটা খুব দরকার ছিল। 2 বছর ধরে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছি। পৃথা আর পার্থিবকে দেখে মালিনী দেবী কেঁদে উঠলেন। পৃথার কাছে গিয়ে হাত দুটো ধরেই বললেন, আমায় ক্ষমা করে দাও মা, আমার জন্য আজ এই অবস্থা। আমি সব শেষ করে দিয়েছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি কবিরের জীবনে এলে যদি ও আর আমার মধ্যে সম্পর্ক নষ্ট করে দাও। আমি তো ওকে জন্ম দিইনি, কিন্তু কোনোদিন রণবীরের চেয়ে আলাদা করে দেখিনি ওকে। আমি অন্যায় করেছি, তার শাস্তিও পাচ্ছি। পার্থিবকে ঘরের এক জায়গায় বসিয়ে রণবীর এসে বলল, দুজনে যখন একসাথে আছো, আরও একটা কথা সত্যি দুজনে জানা দরকার। সেদিন রাতে গাড়িটা দাদা নয়, আমি চালাচ্ছিলাম। সোহম ফুল সাইডে গাড়ি চালিয়ে নিয়ে আসছিল। দাদা আর আমি বুঝতে পারিনি এমন হয়ে যাবে বলে। ঘটনাটা ঘটার পর দাদা যখন পৃথাকে হসপিটালে ভর্তি করে চলে আসে, তখনই বলছিল কেউ কোনোদিন যেন জানতে না পারে এই সত্যিটা। সবাই জানবে গাড়িটা দাদা চালাচ্ছিল। পৃথা ধীরে ধীরে বলল, উনি এখন কোথায়? রণবীর বলল, নিয়ে যাব আমি আপনাদের। গাড়িতে মালিনী দেবী, পার্থিব আর পৃথাকে চাপিয়ে নিয়ে এসে গাড়ি থামলো পৃথার বাড়ির কাছে। পৃথা একটু অবাক হয়ে পড়ল। এখানে কেন? রণবীর বলল, এই নিন চাবি, ভিতরে গিয়ে দেখুন। পৃথা চাবি খুলে বাড়ির ভিতরে গেল। আজও এই বাড়ির দেওয়ালে অনেক ছবি পৃথা আর পার্থিবের। সেখানে যা ছিল সব একই জায়গাতে আছে। আরো একটু ভিতরে গিয়ে পৃথা চমকে গেল। কবিরের একই অবস্থা, সামনের চেয়ারে বসে আছে। পৃথাকে দেখেও সে নির্বিকার। কাছে গিয়ে বসলো পৃথা। সে তো কবিরের এমন অবস্থা কোনোদিনও কল্পনা করেনি। কেঁদে ফেলল পৃথা। কবির ধীরে ধীরে বলল, বড় অবহেলায় এলে তুমি। পৃথা বলল, আপনি একদিন বলেছিলেন আপনার মৃত্যুর পর 7 মিনিট যখন আপনার ব্রেন সচল থাকবে, সেই 7 মিনিট আমাদের বৃষ্টি ভেজার মুহূর্তগুলো থাকবে। কিন্তু আমি শুধু সেই 7 মিনিট না, আপনার সাথে আমার বাকি জীবনটা থাকতে চাই। হ্যাঁ, অনেকটা অবেলায় এসেছি, কিন্তু আর হারিয়ে যাব না আমি। কবির বলল, তুমি তো কথা রাখো নেই। পার্থিবকে আমার থেকে আলাদা করছো, সবটা জেনেও বিশ্রীভাবে আমায় ছেড়ে গেছো। পৃথা অঝরে কেঁদে যাচ্ছে। আর কোথাও যাব না আমি, পার্থিবও থাকবে। কিছুক্ষণ পর পার্থিব এসে বসলো কবিরের কাছে। তারপর বলল, আমার বন্ধুদের বাবারা স্কুলে বন্ধুদের আনতে যাই। আমি কখনো এমন বায়না করব না। ভালো ছেলে হয়ে থাকবো, শুধু তোমার কাছে থাকবো। আমি আর কোথাও যাব না। এই প্রথম কবির পার্থিবকে জড়িয়ে ধরে কাঁদল। রণবীর আর মালিনী দেবী এসে বললেন, এবার বাড়ি চলো, ফ্যামিলি এখন কমপ্লিট। মালিনী দেবী নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। ধীরে ধীরে উঠে দাঁড়ালো কবির। অ্যাক্সিডেন্টের পর হাত পা ভেঙে গিয়েছিল কবিরের। এই ঘরে দেয়াল ধরে ধরে আবার চলা শুরু করছিল। পৃথা আর পার্থিবের অনেক স্মৃতি ছিল এই ঘরে। ওদের গন্ধ পেত এখানে। তার বিশ্বাস ছিল একদিন ঠিক ফিরবে ওরা। এই 2 বছর এই ঘরে নিজেকে বন্দি করে রেখেছিল, এবার তাকে বেরোতে হবে। ধীরে ধীরে পৃথা আর পার্থিবের হাত ধরে বেরিয়ে এলো কবির। রণবীরের এখন অনেক কাজ। দাদার বিয়ের সব প্রস্তুতি তাকেই যে নিতে হবে। গল্পটা শেষ, কিন্তু অনুভূতিটা থেকে গেল। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিন সঙ্গে থাকুন প্রেমানুভূতির।